সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান। জিকে শামীমের 5.5 বছরের কারাদণ্ড। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো দিল্লি। জামায়াতকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা কানাডার আদালতের। ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে সম্পর্ক জোরদারের বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। মাদারীপুরে শ্রমিক দলের কমিটি নিয়ে সংঘর্ষ, সভাপতিকে কুপিয়ে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান। রাজধানীর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে নামাজে ইমামতি করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ ঘটনার একটি ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে। বুধবার বঙ্গভবনে ইফতারের পর মাগরিবের নামাজে সেনাপ্রধানকে ইমামতি করতে দেখা যায়। একটি ছবিতে দেখা যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইমামের পিছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনৈতিক ও বিশিষ্টজনরা অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও অংশ নেন। এদিন ইফতারের পর অতিথিরা অনুষ্ঠানের স্থলে অস্থায়ী শেডে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন সেনাবাহিনী প্রধান। জিকে শামীমের 5 বছরের কারাদণ্ড। অবৈধ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের 5 বছর 6 মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় ঘোষণা করেন। একই মামলায় তার মা আয়েশা আক্তারকে খালাস দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন এ তথ্য জানিয়েছেন। রয়ের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো দিল্লি। ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অফ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে শুধু ওই প্রতিবেদনের সমালোচনাই নয়, বরং সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভারত। মঙ্গলবার ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের বার্ষিক প্রতিবেদন 2025 প্রকাশিত হয়, যেখানে রয়ের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি। বুধবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের দেওয়া ওই বিবৃতিতে শুধু মার্কিন কমিশনের এই প্রতিবেদনকে খারিজই করা হয়নি, আন্তর্জাতিকভাবে একটি উদ্বেগের সংস্থা হিসেবে চিহ্নিত করারও দাবি তুলেছে ভারত। দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, ওই সংস্থা যেভাবে পরিস্থিতি পক্ষপাতপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ মূল্যায়নকে তাদের প্যাটার্ন করে তুলেছে এবং তথ্যকে বিকৃত করে পেশ করেছে, তাতে ওই বর্ণনাই তাদের প্রাপ্য। সরাসরি না বললেও ভারত ওই প্রতিবেদনকে কার্যত ফেক বা ভুয়া বলেই দাবি করেছে। জামায়াতকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা কানাডার আদালতের। জামায়াত ইসলামী কোনো সন্ত্রাসী সংগঠন নয় এবং তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছে কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড IRP এর ধারা 34(1)(a) এর আওতায় কানাডার সরকারের করা অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। এই সিদ্ধান্তটি আসে 2 বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর, যা 2022 সালে কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সির একটি প্রতিবেদনের পর শুরু হয়েছিল। CBS-এ অভিযোগ করেছিল জনৈক রহমান নামে এক ব্যক্তি জামায়াতে ইসলামের সদস্য হওয়ার কারণে কানাডায় প্রবেশের অনুপযুক্ত। কারণ CBS-এর মতো জামায়াত সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। তবে ট্রাইব্যুনাল আজকের রায়ে এ অভিযোগ সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছেন। এ রায়ের গুরুত্ব খুব বেশি। IRB এর সিদ্ধান্তটি শুধু উক্ত রহমানের জন্যই নয়, বরং জামায়াত ইসলামের সুনামের জন্য এক গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন রায় বলে বিবেচিত হচ্ছে। ট্রাইব্যুনাল
দুটি পূর্ণাঙ্গ দিবস এবং অতিরিক্ত আরও 2.5 দিন শুনানি পরিচালনা করে কয়েক হাজার পৃষ্ঠার নথিও এ সময় পর্যালোচনা করা হয়। এছাড়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসবাদ ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বিশেষজ্ঞদের সাক্ষ্য গ্রহণ করা হয়, যাদের সবাই জামায়াত ইসলামের পক্ষে সাক্ষ্য দেন। ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে সম্পর্ক জোরদারের বার্তা দিলেন ট্রাম্প। স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সকাল 8টার দিকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয়েছে। শুভেচ্ছা বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই পরিবর্তনের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং বর্ধিত নিরাপত্তার জন্য সক্ষমতা তৈরির একটি সুযোগ এনে দিয়েছে। ট্রাম্প বলেছেন, আসন্ন এই গুরুত্বপূর্ণ বছরে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উন্মুখ। আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের সম্পর্ক জোরদার করার সঙ্গে সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারব এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করতে পারব। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আপনার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। মাদারীপুরে শ্রমিক দলের কমিটি নিয়ে সংঘর্ষ, সভাপতিকে কুপিয়ে হত্যা। মাদারীপুরে শ্রমিক দলের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 5 জন আহত হয়েছেন। রোববার রাত 10:30টার দিকে শহরের নতুন মাদারীপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাকিল মুন্সি নতুন মাদারীপুর এলাকার মোফাজ্জল মুন্সির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মাদারীপুর পৌর শ্রমিক দলে লিটন হাওলাদারকে সভাপতি করে একটি কমিটি ঘোষণা করে জেলা কমিটি। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অনেকে লিটনকে আওয়ামীপন্থী বলে অভিযোগ করে ওই কমিটি বাতিলের দাবি জানান। গতকাল দুপুরে শহরের একটি সড়কে অবস্থান নিয়ে একাংশের নেতাকর্মীরা এই কমিটির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এতে সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সির সঙ্গে লিটন হাওলাদারের দ্বন্দ্ব আরো তীব্র হয়। রাতে শাকিল তার কয়েকজন অনুসারী নিয়ে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এক সভায় যাচ্ছিলেন। পথিমধ্যে নতুন মাদারীপুর এলাকায় পৌঁছালে লিটন হাওলাদারের ভাতিজা আল আমিনের নেতৃত্বে 15-20 জন যুবক তাদের উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শাকিলকে হত্যা করা হয়। শাকিলের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা আরো 2 জনকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।